The day was symbolized for me by the playing of our two national anthems. এই দিনটা আমাদের কাছে সিম্বলাইজড হয়েছিল কারণ এই দিনে দুটো ন্যাশনাল অ্যান্থেম একসাথে গাওয়া হচ্ছিল। আচ্ছা, কী দুটো ন্যাশনাল অ্যান্থেম দেখছি। দি ভিশন অফ হোয়াইটস সিঙ্গিং এনকোসি সিকেলেল আফ্রিকা অ্যান্ড ব্ল্যাকস সিঙ্গিং ডাইস্টেম, এই দুটো আলাদা গান। কারণ অ্যাপারথেইড সিস্টেমটা যখন চলছিল ম্যান্ডেলার মানে প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত, তখন হোয়াইট পিপলদের জন্য একটা ন্যাশনাল অ্যান্থেম ছিল এবং ব্ল্যাক পিপলরা আরেকটা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে গাইতো। হোয়াইট পিপলরা যেটা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে রিসিভ করেছিল সেটা কিন্তু ব্ল্যাক পিপলদের ন্যাশনাল অ্যান্থেম হিসাবে ওরা অ্যাকসেপ্ট করেনি, তাদের জন্য একটা আলাদা ন্যাশনাল অ্যান্থেম ছিল। সো ইন ওয়ান কান্ট্রি দে কুড সি টু ডিফারেন্ট ন্যাশনাল অ্যান্থেমস অ্যাকর্ডিং টু দেয়ার রেসেস। তো সেই দিনও এই ঘটনাটাই ঘটলো। হোয়াইট পিপলরা তাদের নিজস্ব ন্যাশনাল অ্যান্থেম গাইছে এবং ব্ল্যাক পিপলরা তাদের ডিফাইন্ড ন্যাশনাল অ্যান্থেম গাইছে। দি ওল্ড অ্যান্থেম অফ দি রিপাবলিক, যেটা ছিল দি ওল্ড অ্যান্থেম অফ দি রিপাবলিকের আগের অ্যান্থেম, এটা ব্ল্যাক পিপলদের অ্যান্থেমটার কথা বলা হচ্ছে। ব্ল্যাক পিপলরা যে অ্যান্থেমটা গাইছে সেটাই কিন্তু ছিল সাউথ আফ্রিকান রিপাবলিকের ওল্ড অ্যান্থেম। প্রকৃত পক্ষে সেটাই ছিল তাদের অরিজিনাল অ্যান্থেম। তো এখানে আমরা একটা ডিসক্রিমিনেটরি ব্যাপার দেখতে পাচ্ছি দুটোর মধ্যে। কারণ ইন আ সিঙ্গেল কান্ট্রি দুটো রেস তাদের রেশিয়াল ডিসক্রিমিনেশনের অ্যাগেনস্টে, রেশিয়াল ওরিয়েন্টেশনের উপর বেস করে দুটো আলাদা ন্যাশনাল অ্যান্থেম কিন্তু ঠিক করে নিয়েছে। দ্য ওয়ার্স্ট কেস দ্যাট ক্যান হ্যাপেন, দ্য ওয়ার্স্ট এক্সাম্পল অফ রেসিজম যেটা হতে পারে। Although that day neither group knew the lyrics of the anthem they once despised কথাটির অর্থ হলো মানে ঝেড়ে ফেলা বা রিজেক্ট করা, যেটাকে আমরা বলি কোনো কিছু রিজেক্ট করা, কারণ তার প্রতি আমাদের ওপিনিয়নটা খুব লো আছে, হ্যাভিং আ ভেরি লো ওপিনিয়ন, এবং তার কারণে সেটাকে রিজেক্ট করা। Although that day neither group knew, যদিও সেই দিন কোনো গ্রুপই, এখানে ব্ল্যাক গ্রুপ বা হোয়াইট গ্রুপ কেউই জানতো না দ্য লিরিক্স অফ দি অ্যান্থেম দে ওয়ান্স ডেসপাইজড, যে তারা যে অ্যান্থেমগুলো ঘৃণা করতো বা তারা যে অ্যান্থেমগুলো রিজেক্ট করতো তাদের মিনিং তারা জানতো না। দে উড সুন নো দ্য ওয়ার্ডস বাই হার্ট, তারা খুব তাড়াতাড়ি এটা মন থেকে এর লিরিকের মানে বুঝবে। মানে এর আগে যখন হোয়াইট পিপলরা তাদের আলাদা ন্যাশনাল অ্যান্থেম গাইতো তারা বলতো যে ব্ল্যাক পিপলদের যে অ্যান্থেমটা আছে সেটা জঘন্য, সেটা খারাপ, সেটাকে তারা অ্যাডপ্ট করতো না, তারা সেটাকে আউটরাইটলি রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু রিজেক্ট করেছিল কোনো মানে না বুঝেই। মানে আমি কোনো একটা জিনিস ভালোবাসি বা রিজেক্ট করছি তার তো কোনো একটা কারণ থাকবে। মানে আমি জানলাম যে ওদের যে অ্যান্থেম, ব্ল্যাক পিপলদের যে অ্যান্থেম, দ্যাট মিনস দিস, অ্যান্ড if I am not accepting this thing, then I am not going to accept this thing. If I don't like the meaning, I don't like the lyrics of those of the anthem of the black people, আমি সেই কারণে ওটা অ্যাকসেপ্ট করছি না। সেম ব্ল্যাক পিপলদের ক্ষেত্রেও একই রকম ব্যাপার। মানে তারাও জানতো না, তারাও বুঝতো না, তারা জানছে যে উই আর ডিনান্সিং দি অ্যান্থেম অফ দি হোয়াইট পিপল, বাট উইদাউট নোয়িং দ্য রিজন। কারণ আমি হোয়াইট পিপলদের যে অ্যান্থেমটা আছে তার মানেই জানি না, আমায় বলা হয়েছে যে ওটা রিজেক্ট করতে হবে, তাই আমরা রিজেক্ট করেছি। তো এতদিন এই সিচুয়েশনটা চলে এসেছিলো, হোয়াইট পিপলরা ব্ল্যাক পিপলদের অ্যান্থেমকে ঘৃণা করতো এবং ব্ল্যাক পিপলরা হোয়াইট পিপলের অ্যান্থেমকে ঘৃণা করতো, বাট উইদাউট নোয়িং ইটস মিনিং, কোনো লিরিকের মানে না জেনেই। On the day of the ইনাগুরেশনের এই দিনে I was overwhelmed with a sense of history, আমি ওভারওয়েলমড হয়ে গিয়েছিলাম, আমি অভিভূত হয়ে গিয়েছিলাম with a sense of history, এই হিস্ট্রির কথা মনে করে। In the first decade of the 20th century, এটা হচ্ছে 20th সেঞ্চুরির প্রথম দশক। A few years after the bitter Anglo-Boer War and before my own birth, the white-skinned peoples of South Africa patched up their differences and erected a system of racial domination against the dark-skinned people of their own land. এবারে তিনি একটু পিছনের দিকে ফিরে যাচ্ছেন। পিছনের দিকে ফিরে গিয়ে উনি কোথায় যাচ্ছেন? উনি এখন
পিছনের দিকে ফিরে গিয়ে এখন চলে যাচ্ছেন হচ্ছে 20 শতকের প্রথম দিকে। 20 শতক মানে 1900-এর প্রথম দিকে, মানে 1900 to 1910 অথবা 1920, এই সময় উনি ব্যাকে চলে যাচ্ছেন, গিয়ে উনি মনে করছেন সেই সময় হিস্ট্রিটার কথা। সেই সময়টা ছিল a few years after the bitter Anglo-Boer War অর্থাৎ ইংল্যান্ড ভার্সেস আফ্রিকা, এই যে ওয়ারটা চলেছিল তার কয়েক বছর পর থেকে, অ্যান্ড বিফোর মাই ওন বার্থ, এবং আমার জন্মের আগে থেকেই দি হোয়াইট স্কিন পিপলস, যারা সাদা চামড়ার মানুষ অফ সাউথ আফ্রিকায় যারা ছিল, প্যাচড আপ দেয়ার ডিফারেন্সেস অ্যান্ড ইরেক্টেড, এবং তাদের মধ্যে ডিফারেন্সগুলো, তাদের মধ্যে যে ভেদাভেদগুলো সেটাকে তারা মানিয়ে নিয়েছিলেন, অ্যান্ড ইরেক্টেড, এবং তৈরি করেছিলেন এই একটা সিস্টেম, কিসের সিস্টেম না, রেসিয়াল ডমিনেশন এগেনস্ট দি ডার্ক স্কিনড পিপলস অফ দেয়ার ওন ল্যান্ড। তাদের একটা সিস্টেম বানিয়েছিল, যারা কালো মানুষ তাদের নিজেদের দেশেই তাদের উপর অত্যাচার করার। এটা তিনি বললেন 1910 to 1920, এই টাইমটার কথা, যে সময় আফ্রিকা কন্টিনেন্ট অ্যান্ড ইংল্যান্ডের মধ্যে, ব্রিটেনের মধ্যে, গ্রেট ব্রিটেনের মধ্যে একটা ওয়ার হয়, যে ওয়ারে স্বাভাবিকভাবেই আফ্রিকানসরা হেরে যায়, কারণ তারা অতটা উন্নত ছিল না। দে ওয়ার নট ভেরি গুড ইন মডার্ন ওয়ারফেয়ার, and we all know about the British might at that time that they had. তাদের কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল, স্বাভাবিকভাবেই আফ্রিকার লোকদের, কালো মানুষদের তারা হারিয়ে ফেলে এবং আফ্রিকার উপর তারা কলোনাইজ করে নেয় আফ্রিকাকে। তারপর তাদের উপর শুরু করে অত্যাচার, যেটা আমাদের ইন্ডিয়াতেও দেখেছে, মানে সাদা চামড়ার মানুষরা কালো চামড়ার মানুষদের উপর একটা সিস্টেমিক ওয়েতে একটা তাদের অপারেশন সেটা শুরু হয়ে যায়। এটা কিন্তু নেলসন ম্যান্ডেলা মনে করছেন এটা তার জন্মের আগে থেকেই এটা হচ্ছে। এটাকেই বলা হচ্ছে যে সিস্টেম অফ রেশিয়াল ডমিনেশন। একেই বলা হচ্ছে একটা সিস্টেম যেখানে একটা রেস ডমিনেট করবে আরেকটা রেসের উপরে, একটা রেস আরেকটা রেসের উপরে অত্যাচার করবে, তাদের উপর কর্তৃত্ব ফলাবে। দি স্ট্রাকচার দে ক্রিয়েটেড ফর্মড দি বেসিস অফ ওয়ান অফ দি হার্শেস্ট মোস্ট ইনহিউম্যান সোসাইটিস দি ওয়ার্ল্ড হ্যাজ এভার নোন। যে স্ট্রাকচারটা তারা ক্রিয়েট করেছিল, সেটা ছিল সবথেকে কর্কশ, হার্শেস্ট, মানে সবথেকে ব্রুটাল, মোস্ট ইনহিউম্যান, সবথেকে অমানবিক, যেটা যে কোনো মানে ওয়ার্ল্ডের ভিতরে যে কোনো সোসাইটি গড়ে উঠেছিল। বিভিন্ন সময় ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন সোসাইটি গড়ে উঠেছিল। তার মধ্যে বিভিন্ন সোসাইটি অর্থাৎ বিভিন্ন গ্রুপ গড়ে উঠেছিল। এর মধ্যে কোনো গ্রুপ ভালো কাজ করতো, কোনো গ্রুপ খারাপ কাজ করতো। তো খারাপ গ্রুপগুলোর মধ্যে যেমন আমরা কতগুলো বলতে পারি, এই একই রকমভাবে কু ক্ল্যাক্স ক্ল্যান ছিল, যেটা একটা আমেরিকার একটা গ্রুপ। এটাই গুগল সার্চ করলে সবাই দেখতে পাবে। এদের কাজও ছিল এই সেম, তারাও রেসিয়াল ডিসক্রিমিনেশনে বিশ্বাসী ছিল, তারাও মনে করতো হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাসী ছিল, তারাও প্রচুর লোককে খুন করার জন্য এই গ্রুপটা তৈরি হয়েছিল। এটা যেমন একটা গ্রুপ। আবার অ্যাডলফ হিটলার যখন জার্মানিতে রুল করছেন, তখন তিনি তার একটা আলাদা গ্রুপ গঠন করেছিলেন, তা ছিল নাজি পার্টি। তো নাজি পার্টি একটা আলাদা রকম গ্রুপ, আলাদা রকম একটা সোসাইটি, যেটাও এই সেম একই জিনিসে বিশ্বাস করতো। তাদেরও বিশ্বাস ছিল হোয়াইট সুপ্রিমেসিতে। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন ইনফেমাস গ্রুপও ক্রিয়েটেড হয়, আবার কিছু ফেমাস গ্রুপ তো রয়েইছে। প্রত্যেকটাই একটা গ্রুপ, ফেমাস গ্রুপ, খুব ভালো কাজ করছে অ্যাজ আ সোসাইটি, তারা ভালো কাজ করছে, এরকম অনেক গ্রুপ রয়েছে। তো এটা ছিল এই যে সিস্টেমেটিক অপারেশনের জন্য যে গ্রুপটা আফ্রিকায় তখন তৈরি হয়েছিল, সেটা ছিল ওয়ান অফ দি মানে হার্শেস্ট অ্যান্ড ওয়ান অফ দি মোস্ট ইনহিউম্যান সোসাইটিস। নাও ইন দি লাস্ট ডেকেড অফ দি 20th century, এখন 20 শতকের শেষ সেঞ্চুরি, অ্যান্ড মাই ওন 8th decade অ্যাজ আ ম্যান, এবং এটা হচ্ছে আমার একজন মানুষ হিসাবে আমি এটা
দশকে, মানে আমার এখন মানে তার এজ এখন 80+, এটাই বোঝাতে চাইছে। দি সিস্টেম হ্যাড বিন ওভারটার্নড ফর এভার অ্যান্ড রিপ্লেসড বাই ওয়ান অফ দি রিকগনাইজড ওয়ান দ্যাট রেকগনাইজ দি রাইটস অ্যান্ড ফ্রিডমস অফ অল পিপল। এখন এই যে সিস্টেমটা সেটাকে ওভারটার্ন করে দেওয়া হয়েছে চিরকালের জন্য, এটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে চিরকালের জন্য। কিসের এগেনস্টে, মানে কিসের দ্বারা রিপ্লেস হয়েছে? দি রাইটস অ্যান্ড ফ্রিডমস অফ অল পিপল। এখন সকল মানুষের রাইটস এবং ফ্রিডম সমান, রিগার্ডলেস অফ দি কালার অফ দ্য স্কিন, তাদের স্কিন কালারের এগেনস্টে নয়, মানে স্কিন কালারের রিগার্ডলেস। এখন তুমি কালো চামড়ার মানুষ হও অথবা সাদা চামড়ার মানুষ হও, তুমি সমান সুযোগ সুবিধা এই দেশে পাবে। এইটার দ্বারা এই যে সিস্টেমটা, নতুন সিস্টেম চালু হয়েছে। দ্যাট ডে হ্যাড কাম অ্যাবাউট through the unimaginable sacrifices of thousands of my people. এই দিনটা এসেছে অনেক আমার নিজের মানুষ, তারা স্যাক্রিফাইস করেছেন, নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করেছেন। তিনি এবার মনে করবেন কিছু তার বন্ধু, কিছু আফ্রিকার এই মুভমেন্টে কাজ করা কিছু বন্ধুর সম্পর্কে তিনি মনে করবেন, যারা নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করেছিলেন এই দিনটা একদিন আনার জন্য। পিপল হুজ সাফারিং অ্যান্ড কারেজ ক্যান নেভার বি কাউন্টেড অর রিপেড। কিছু মানুষ আছেন যাদের সাফারিং, যারা যে ভোগান্তির শিকার হয়েছিলেন এবং যে কারেজ, যে সাহসিকতা তারা দেখিয়েছিলেন, ক্যান নেভার বি কাউন্টেড, এটাকে কখনো গুণে শেষ করা যাবে না অথবা রিপেইড করা যাবে না, তাদেরকে তার মূল্য চোকানো যাবে না। আই ফেল্ট দ্যাট ডে, আমি সেই দিন অনুভব করেছিলাম, অ্যাজ আই হ্যাভ অন সো মেনি আদার ডেজ, যেরকমটা আমি এর আগে অনেক দিনই অনুভব করেছি, দ্যাট আই ওয়াজ সিম্পলি দি সাম অফ অল দোজ আফ্রিকান প্যাট্রিয়টস। আমি হলাম সেই সকল আফ্রিকার প্যাট্রিয়টস, মানে দেশভক্ত, আফ্রিকার যে সত্যিকারের দেশভক্ত, তাদের মধ্যে তাদের একটা সাম ছিলাম আমি, তাদের একটা মেলবন্ধনের একটা ফল আমি ছিলাম। হু হ্যাড গন বিফোর মি, যারা আমার আগেই মারা গেছে। আমার আগে যেসব আফ্রিকার যেসব প্যাট্রিয়টসরা মারা গেছেন, তারাই আমায় গঠন করেছিল। আমি তাদের সম্মিলিত প্রচেষ্টার একটা ফলস্বরূপ। এটা নেলসন ম্যান্ডেলা নিজেকে বলছেন, মানে আই অ্যাম বিল্ড অন দেয়ার আইডিয়ালস। That long and noble line ended and now began again with me. তাদের এই লং লাইনটা এন্ড হয়েছিল এবং আমার মাধ্যমে আবার শুরু হচ্ছে, অর্থাৎ তারা মারা গেছেন কিন্তু আমি আবার এই ট্রেনটাকে বজায় রাখতে পেরেছি। I was pained that I was not able to thank them. আমি খুব দুঃখিত, আমি খুব আহত যে আমি তাদেরকে থ্যাংক ইউ জানানোর সুযোগটা পাইনি। অ্যান্ড দ্যাট দে ওয়ার নট এবল টু সি হোয়াট দেয়ার স্যাক্রিফাইসেস হ্যাড রট। এই রট কথাটির অর্থ হলো, এটা ওল্ড ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা মানে এখনকার ইংলিশে এটা ইউজ হয় না। এটা অ্যাচিভ করা, কোনো কিছু অ্যাচিভ করা, কোনো কিছু লড়াই করে পাওয়া, সেটাকেই বলা হয় রট। তিনি বলছেন, আমি খুব দুঃখিত, খুব পেইনফুল আমি অনুভব করছি, এটা ভেবে যে তারা জেনে যেতে পারলেন না যে তারা যে স্যাক্রিফাইস করেছিলেন সেই স্যাক্রিফাইস আদৌ কী দিন আনলো। তারা এই ভালো দিনটা, যেদিন আমরা সম্মিলিত হয়েছি ব্ল্যাক এবং হোয়াইট পিপল সকলে, ফরগেটিং আর ডিসক্রিমিনেশন, তারা এটাই তো চেয়েছিলেন, কিন্তু তারা মারা গেছেন, তারা দেখে যেতে পারলেন না যে তাদের অ্যাচিভমেন্টটা কতটা ছিল। দি পলিসি অফ অ্যাপারথেইড ক্রিয়েটেড এ ডিপ অ্যান্ড লাস্টিং ওন্ড ইন মাই কান্ট্রি। এই অ্যাপারথেইডের যে পলিসি, সেটা আমার দেশের মানুষের উপর একটা গভীর এবং দীর্ঘস্থায়ী, লাস্টিং মানে দীর্ঘস্থায়ী, অ্যান্ড ডিপ মানে গভীর, উন্ড ক্ষত, ইন মাই কান্ট্রি অ্যান্ড মাই পিপল, আমার দেশ এবং আমার দেশের মানুষের মনে একটা গভীর এবং দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছিল। অল অফ আস উইল স্পেন্ড মেনি ইয়ার্স, আমরা সকলে অনেক বছর কাটিয়েছি, ইফ নট জেনারেশনস যদিও বা না হয়,
রিকভারিং ফ্রম দি প্রোফাউন্ড হার্ট, সেই হার্ট মানে সেই ক্ষত, সেই প্রোফাউন্ড মানে বড়, প্রোফাউন্ড হার্ট মানে হচ্ছে বড় ক্ষত, সেই বড় ক্ষত থেকে নিজেদের দেশ এবং নিজেদের কমিউনিটিকে রিকভার করতে। এই অ্যাপারথেইড সিস্টেমটার ফলে যে ডিভাস্টেশন ঘটেছিল, যে ক্ষতি হয়েছিল আফ্রিকার, সেই ক্ষতি পরিপূরণ করতে আমরা অনেক জেনারেশনস কেটে গেছে, মানে অনেক দিন ধরে আমরা এর ফল ভুগতে হয়। বাট দ্য ডেকেডস অফ অপারেশন অ্যান্ড ব্রুটালিটি হ্যাড অ্যানাদার আনইনটেন্ডেড এফেক্ট। কিন্তু এই এত দশক ধরে অপারেশন হলো, নির্মম অত্যাচার হলো, এর আরেকটা অযাচিত, আনইনটেন্ডেড মানে হচ্ছে অযাচিত এফেক্ট ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট ইট প্রডিউসড দি অলিভার ট্যাম্বস। এবং এর এফেক্টে তৈরি হয়েছে কিছু মানুষের নাম বলছেন তিনি, যারা প্যাট্রিয়ট। এই যে অপারেশনের এই ইয়ারগুলো কিছু মহান মানুষকে তৈরি করে, যাদের মধ্যে নাম আছে অলিভার ট্যাম্বোস, দি ওয়াল্টার সিসুলুস, দি চিফ লুথলিয়াস, দ্য ইউসুফ ড্যাডুজ, দি ব্র্যাম ফিশার্স, দি রবার্ট সুবুকুইজ অফ আর টাইম। মানে কিছু নাম, মানুষের নাম বললেন, এগুলো হচ্ছেন ফ্রিডম ফাইটার্স অফ আফ্রিকা। এই যে নামগুলো বলা হলো, আমি উচ্চারণগুলো ঠিক করলাম কি না জানি না, যাই হোক, এই যে নামগুলো এখানে বলা হলো, দে আর দি ফ্রিডম ফাইটার্স অফ আফ্রিকা, যারা আফ্রিকার ফ্রিডম মুভমেন্টের জন্য প্রচুর কাজ করেছিলেন, তাদের কথা স্মরণ করছেন তিনি। মেন অফ সাচ এক্সট্রাঅর্ডিনারি কারেজ, এরা হচ্ছেন এমন কয়েকজন মানুষ যারা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু কারেজ নিয়ে, মানে সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলেন। উইজডম, তাদের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি জ্ঞান ছিল, অ্যান্ড জেনারেসিটি ছিল, তাদের মধ্যে দয়া ছিল, দ্যাট দেয়ার লাইক মে নেভার বি নোন এগেন। যেগুলো তাদের ছিল সেগুলো হয়তো আমরা এরপরে কখনোই জানবো না। Perhaps it requires such depths of operation to create such heights of character. হয়তো এখানে তিনি বলছেন হয়তো এই রকম অপারেশনের প্রয়োজন ছিল, এই রকম অত্যাচারের প্রয়োজন ছিল এরকম কিছু মহান মানুষকে তৈরি করার জন্য। তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে হয়তো এই অপারেশন, এই অত্যাচার না হলে এই সকল মানুষরা এগিয়ে আসতেন না, উঠতেন না, এই সকল বড় ব্যক্তিত্বরা আত্মপ্রকাশ করার প্রয়োজনই হতো না। My country is rich in the minerals and gems that lie beneath its soil. আমার দেশ অলরেডি ধনী, কারণ এর মাটির নিচে রয়েছে অনেক মিনারেলস রয়েছে এবং অনেক জেমস রয়েছে। অনেক মানে আমরা মাটি খুঁড়ে তো অনেক কিছু মিনারেলস পাই এবং অনেক জেমসও পাই। কোন দেশের মাটিতে কী রয়েছে, যেমন আমাদের দেশের মাটিতে কখনো অয়েল পাওয়া যায় না, যেটা অ্যারাবিয়ান কান্ট্রিজগুলোতে, আমেরিকায়, রাশিয়ায় যেগুলো পাওয়া যায়, সব জায়গায় সব মিনারেলস পাওয়া যায় না। তেমনি কিছু কিছু মাটির নিচে অনেক প্রেশিয়াস জেমসও পাওয়া যায়, যেগুলো আফ্রিকান কন্টিনেন্টে কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে তিনি সেটাই বলছেন যে আর মাই কান্ট্রি ইজ রিচ ইন দ্য মিনারেলস অ্যান্ড জেমস, আমার দেশ সেই সকল মিনারেলস এবং জেমসে ভর্তি, দ্যাট লাই বিনিথ ইটস সয়েল, যেগুলো এই দেশের মাটির নিচে রয়েছে। বাট আই হ্যাভ অলওয়েজ নোন দ্যাট ইটস গ্রেটেস্ট ওয়েলথ ইজ ইটস পিপল। আমি সব সময়ই এটা মনে করেছি যে এই দেশের সবথেকে বড় সম্পদ হলো এই দেশের মানুষজন। ফাইনার অ্যান্ড ট্রুয়ার দ্যান দি পিওরেস্ট ডায়মন্ডস, যে মানুষগুলো পিওর ডায়মন্ডের থেকে, পিওর একদম শুদ্ধ হীরের থেকেও বেশি শুদ্ধ। ইট ইজ ফ্রম দিস কমরেডস ইন দি স্ট্রাগল দ্যাট আই লার্নড দি মিনিং অফ কারেজ। আমার কমরেড মানে বন্ধু, এই যে স্ট্রাগল, এই যে যুদ্ধটা চলছিল, আমারই বন্ধু, এইসব সঙ্গী সাথী, আমি তো একা নই, আমার সাথে অনেকে লড়েছিল। আমার যে সঙ্গী সাথী আমার সঙ্গে ছিল তাদের থেকেই আমি জেনেছি সাহসী, কারেজ শব্দটার প্রকৃত অর্থ কী। টাইম অ্যান্ড এগেন, সময়ে সময়ে, আই হ্যাভ সিন মেন অ্যান্ড ওমেন রিস্ক অ্যান্ড গিভ দেয়ার লাইভস
ফর অ্যান আইডিয়া। আমি দেখেছি সময়ে সময়ে মানুষ মানে মহিলারা কি পুরুষেরা নিজেদের লাইফকে রিস্ক করেছেন একটা নির্দিষ্ট আইডিয়ার ফলো হওয়ার জন্য। তারা যেহেতু কোনো একটা নির্দিষ্ট আইডিয়াকে বিশ্বাস করতো, ব্ল্যাক এবং হোয়াইট পিপলের, এখানে আইডিয়া হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট পিপলের ব্যালেন্স, তারা সকলে সমান, এই আইডিয়াটার জন্য অনেক মানুষ নিজেদের আত্মবলিদান দিয়েছিল। আই হ্যাভ সিন মেন স্ট্যান্ড আপ টু অ্যাটাকস অ্যান্ড টর্চার উইদাউট ব্রেকিং, শোয়িং আ স্ট্রেংথ অ্যান্ড রেসিলিয়েন্স দ্যাট ডিফাইজ দি ইম্যাজিনেশন। আমি এমন মানুষকেও দেখেছি যারা স্ট্যান্ড আপ, যারা দাঁড়াচ্ছে কিসের এগেনস্টে, টু অ্যাটাকস অ্যান্ড টর্চার, তারা অ্যাটাক এবং টর্চার এর এগেনস্টে উঠে দাঁড়াচ্ছে উইদাউট ব্রেকিং, তারা ভেঙে পড়ছে না কিন্তু, শোয়িং আ স্ট্রেংথ এবং রেসিলিয়েন্স, একটা শক্তি দেখাচ্ছে এবং একটা রেসিলিয়েন্স দেখাচ্ছে, একটা নিজেদেরকে অপারেশনের এগেনস্টে অনমনীয় মনোভাব, এটাকে রেসিলিয়েন্স বলে। রেসিলিয়েন্স মানে যখন তোমার এগেনস্টে কোনো অত্যাচার হচ্ছে তখন তুমি নিজেকে রক্ষা করছো, তুমি তার এগেনস্টে ফার্মলি দাঁড়িয়ে আছো। দ্যাট ডিফাইজ দি ইম্যাজিনেশান, যেটা ইম্যাজিনও করা যায় না, তারা এত কারেজ দেখিয়েছে, এত রেসিলিয়েন্স দেখাচ্ছে, যেটা আমরা হয়তো ইম্যাজিনও করতে পারছি না, আমরা কল্পনাও করতে পারছি না। আই লার্নড দ্যাট কারেজ ওয়াজ নট দি অ্যাবসেন্স অফ ফিয়ার। আমি শিখেছিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, আমি এটা শিখেছিলাম দ্যাট কারেজ ওয়াজ নট দি অ্যাবসেন্স অফ ফিয়ার। কারেজ মানে, সাহসিকতা মানে এই নয় যে ভয় নেই, বাট দ্য ট্রায়াম্প ওভার ইট, কিন্তু ভয়ের উপর আমাদের জিত। মানে কারেজ মানে নেলসন ম্যান্ডেলা বলছেন সাহসিকতা মানে এই নয় যে আমি কোনো কিছুকে ভয় পাবো না, আমার কাছে সাহসিকতা হলো যে যখন কোনো পরিস্থিতি হবে তখন এর উপর জিত হাসিল করব, এটাই হচ্ছে সাহসিকতা। দি ব্রেভ ম্যান ইজ নট হি হু ডাজ নট ফিল অ্যাফ্রেড। একটা মানুষকে ব্রেভ, সাহসী এই অর্থে বলা হয় না যে সে কোনো কিছুকে ভয় পায় না, বাট হি হু কনকিওর্স দ্যাট ফিয়ার, কিন্তু তার মনে ভয় থাক, কিন্তু সে সেই ভয়ের উপর কনকিওর করছে, অর্থাৎ ট্রায়াম্ফ্যান্ট একটা ব্যাপার আছে, সেই ভয়টাকে জয় করছে। আমার ভয় করছে মানেই আমি সাহসী নই, আর ওই ছেলেটির ভয় করছে মানে মানে আমার ভয় করছে মানে আমি সাহসী নই, আর ওর ভয় করছে না বলে ও খুব সাহসী, এটা নয়। অনেক সময় আমরা দেখি যে ভয়ের প্রয়োজন আছে, কিন্তু আমাদের ওই ভয়টাকে জয় করতে হবে। আমি কোনো কিছুকেই ভয় করি না, আমি আগুন দেখলে আগুনের মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছি, আমি একটা ওদিক থেকে একটা হিংস্র একটা কুকুর ছুটে আসছে, আর আমি ভয় না দেখি আমি তার মুখের দিকে এগিয়ে গেলাম, এগুলোকে সাহসিকতা বলে না, এগুলোকে বোকামি বলে। মানে ভয় থাকা উচিত, হ্যাঁ, যখন আমি কোনো পরিস্থিতিতে পড়েছি, যখন আমি একটা কোনো ডেঞ্জারের মধ্যে পড়েছি, আমার মধ্যে ভয় করবে, এবং ভয় করা মানে এই নয় যে আমি ভীতু, ভয় করা মানে এই নয় যে আমি হাল ছেড়ে দিয়ে বসে থাকলাম। হ্যাঁ, ভয়টাকে জয় কীভাবে করতে হবে সেটা চিন্তা করতে হবে, এবং ভয়টার উপর জয়ও করতে হবে। আবার কোনো কিছুই দেখে আমি ভয় পাই না, সেটাও ঠিকঠাক মনোভাব নয়, সেটাকে বোকামি বলে। আমি কিছুই দেখলে ভয় পাই না, সেটাকে তো বোকামি বলে। ভয় যেটা করার জিনিস, সেটাকে আমাকে ভয় করতে হবে। তো এইটা হচ্ছে তার বলার মূল উদ্দেশ্য, যে ভয় মানে ব্রেভ মানে এই নয় যে কোনো কিছুকে ভয় না করা, ভয় পেতেই পারো, কিন্তু হ্যাঁ ভয় পাও, কিন্তু তারপরে সেটাকে ওভারকাম করো, সেই ভয়টাকে, তাকেই বলা হয় ব্রেভ। নো ওয়ান ইজ বর্ন হেটিং অ্যানাদার পার্সন বিকজ অফ দি কালার অফ হিজ স্কিন অর হিজ ব্যাকগ্রাউন্ড। একটা মানুষ জন্ম থেকেই আরেকটা মানুষকে তার স্কিন কালার বা তার পারিবারিক অ্যানসেস্ট্রি দেখে আরেকজন মানুষকে যে হিংসা করে তা কিন্তু নয়, অর হিজ রিলিজিয়ান, অথবা যে তার রিলিজিয়ানের এগেনস্ট হিংসা করে তাও কিন্তু নয়। পিপল মাস্ট লার্ন টু হেট, অ্যান্ড ইফ দে ক্যান লার্ন টু হেট, দে ক্যান বি টট টু লাভ। আবার একটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে এখানে বলা হচ্ছে পিপল মাস্ট লার্ন টু হেট, এখানে তিনি বলছেন মানুষ হেট্রেড শেখে। মানুষের পেটে, মায়ের পেট থেকে জন্মের সময় যে তারা হেট্রেড শিখে জন্মায় তা নয়, তাদের হেট্রেড শেখানো হয় সমাজের দ্বারা। কেউ জন্ম থেকেই আরেকটা মানুষকে ঘৃণা করে না,
একটা সাদা চামড়ার মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে জন্ম থেকেই কালো চামড়ার মানুষকে ঘৃণা করে না, কিন্তু তাকে সোসাইটি শেখায়। সেরকমই তিনি বলছেন যে মানুষ শেখে ঘৃণা করতে, অ্যান্ড ইফ দে ক্যান লার্ন টু হেট, এবং তাকে ঘৃণা করাটা যদি তাকে শেখানো যেতে পারে, দে ক্যান বি টট টু লাভ, তাদেরকে ভালোবাসাটাও শেখানো যেতে পারে। কারণ ফর লাভ কামস মোর ন্যাচারালি টু দ্য হিউম্যান হার্ট দ্যান ইটস অপোজিট, কারণ লাভ করা, ভালোবাসা তো আরও মানুষের একটা নেচারের মধ্যেই রয়েছে, এটা ভালোবাসাটা শেখানো আরও বেশি সহজ। মানে আমরা তো একটা মানুষকে ঘৃণা করাটা শেখাই, তো ঘৃণা করাটা যখন শেখানো যেতে পারে, এর উল্টোটাও করা যেতে পারে, এটাকে পজিটিভ কাজটা দিয়ে করে নেওয়া যেতে পারে। সেটা কি, তার উল্টো কাজ মানে তাকে ভালোবাসা শেখানো। আমরা যেই জিনিসটা এতদিন করছিলাম যে একটা বাচ্চা জন্ম থেকে তার কানে বিষ ঢেলে ঢেলে তাকে ঘৃণা করা শিখিয়েছি, আমরা এবার উল্টো কাজটা করব। একটা মানুষ জন্ম থেকে যখন জন্ম নিয়েছে তখন তার ভিতরে এটাই শেখাবো যে সকল মানুষ সমান, সকল মানুষকে ভালোবাসতে হবে। ইভেন যারা ওই পুরনো মানসিকতা নিয়ে রয়েছে তাদের, যারা মানে যাদের মন বিষিয়ে রয়েছে তাদের মনেও লাভের কথা ঢোকাবো। আমরা এটাই প্রচার করব যে এভরিওয়ান ইজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড উই শুড লাভ এভরিওয়ান। এই কথাটাই প্রত্যেকের কানের মধ্যে বারবার করে ঢুকিয়ে দেবো, তাহলে উল্টো কাজটা হবে। ইভেন ইন দ্য গ্রিমেস্ট টাইমস ইন প্রিজন, আমি যখন প্রিজনে ছিলাম তার গ্রিমেস্ট টাইম মানে সবথেকে খারাপ সময় যেটা দেখেছি, ওয়েন মাই কমরেডস অ্যান্ড আই ওয়াজ পোস্ট টু আওয়ার লিমিটস, যখন আমাকে এবং আমার বন্ধুদের আমাদের সহ্যের সীমায় ছাড়িয়ে মানে সহ্যের সীমানায় পৌঁছে দেওয়া হয়েছিল, আই উড সি এ গ্লিমার অফ হিউম্যানিটি, আমি একটা ঝলক দেখতে পেতাম। গ্লিমার মানে হচ্ছে একটা চকচকে ঝলক, অফ হিউম্যানিটি, মানবিকতার একটা ঝলক দেখতে পেতাম। ইন ওয়ান অফ দি গার্ডস, কোনো একটা গার্ডের চোখে, পারহ্যাপস জাস্ট ফর আ সেকেন্ড, হয়তো এক সেকেন্ডের জন্য, বাট ইট ওয়াজ এনাফ টু রিঅ্যাসিওর মি, এটা আমাকে রিঅ্যাসিওর করতো, আমাকে এটা বোঝাতে সাহায্য করতো, অ্যান্ড কিপ মি গোয়িং, আমার কাজ চালিয়ে যেতে হেল্প করতো। এখানে তিনি বলছেন আমি যখন জেলে ছিলাম, আমি আমার সঙ্গী সাথী নিয়ে আমাদের যখন জেলে পাঠানো হয়েছিল, তখন ওই জেলের গার্ডদের চোখেও কিন্তু একটা গ্লিমার অফ হোপ আমরা দেখতে পাই। এত নৈরাশ্য, এত দুঃখেও আমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, হতাশা, এর মধ্যেও কিন্তু যে জেলের গার্ড, হয়তো কোনো একটা গার্ড, তার চোখে কোনো একটা সময় কয়েক সেকেন্ডের জন্য হলেও আমি দেখলাম যে আশার আলো। একটা খারাপ মানুষের মধ্যেও কোনো সময় তার একটা জেস্চার, তার একটা কথা প্রমাণ করে যে সে হয়তো অন্তর থেকে অতটা খারাপ নয় যতটা খারাপ আমরা ভাবছি। ম্যান্ডেলাও এটা বলছেন, আমি যখন জেলে ছিলাম এত হতাশা, এত নৈরাশ্যের মধ্যেও কোনো সময় কোনো গার্ডের চোখে হয়তো বা কোনো অফিসারের চোখে হয়তো একটা আশার আলো আমরা দেখতে পেতাম, এবং এটাই আমাদেরকে এনকারেজ করতো আমাদের কাজ চালিয়ে যাওয়ার। মানে সকল মানুষ খারাপ নয়, এটা আমাদেরকে বোঝাতো যে সব মানুষ খারাপ নয়, এবং সব মানুষের মধ্যেও যেরকম খারাপটা আছে তেমনি ভালোটাও আছে। তো এটা আমাদেরকে কিপ আস গোয়িং, আমাদের কাজ চালিয়ে যেতে এনকারেজ করতো। ম্যানস গুডনেস ইজ আ ফ্লেম, মানুষের মনের মানে ভালো ব্যাপার, মানে গুডনেস মানে মানুষের মধ্যে যে ভালোটা আছে, ইজ আ ফ্লেম, এটা একটা আগুনের মতো। ফ্লেম একটা আগুনের ফ্লেমের মতো। দ্যাট ক্যান বি হিডেন, যেটাকে লুকানো যেতে পারে, বাট নেভার এক্সটিংগুইশড, কিন্তু কখনো সেটাকে বোঝানো যায় না। ইন লাইফ এভরি ম্যান হ্যাজ টুইন অব্লিগেশনস, একটা মানুষের জীবনে দুটো অব্লিগেশন থাকে, দুটো করণীয় থাকে। অব্লিগেশনস টু হিজ ফ্যামিলি, তার একটা হচ্ছে তার ফ্যামিলির প্রতি তার দায়িত্ব, টু হিজ প্যারেন্টস, টু হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, তার বাবা মার প্রতি, ওয়াইফের প্রতি, বাচ্চাদের প্রতি তার দায়িত্ব। অ্যান্ড হি হ্যাজ অ্যান অব্লিগেশন টু হিজ পিপল, আরেকটা দায়িত্ব হচ্ছে তার মানুষের প্রতি দায়িত্ব, তার সমাজের প্রতি দায়িত্ব, হিজ কমিউনিটি, হিজ কান্ট্রি। ইন আ সিভিল অ্যান্ড হিউম্যান সোসাইটি, একটা যদি সোসাইটি সেটা যদি সিভিল এবং মানুষ সোসাইটি হয়, ইচ ম্যান ইজ এবল টু ফুলফিল দোজ অব্লিগেশনস, প্রত্যেকটা মানুষ সেই সকল দায়িত্ব পূরণ করতে সক্ষম হয় অ্যাকর্ডিং টু হিজ ওন ইনক্লিনেশনস, তার নিজের ইনক্লিনেশন মানে হচ্ছে ভালোবাসা, তার নিজের ভালোবাসা অনুযায়ী, অ্যান্ড এবিলিটিস, এবং তাদের সক্ষমতা অনুযায়ী। একটা মানুষের সমাজে যখন একটা মানুষ জন্মগ্রহণ করে তখন তার দুটো রেসপন্সিবিলিটি থাকে। এক হচ্ছে তার
ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি, আর এক হচ্ছে তার সোসাইটির প্রতি রেসপন্সিবিলিটি। একটা সিভিল কান্ট্রিতে, একটা সভ্যভদ্র কান্ট্রিতে সেই মানুষটা দুটো দায়িত্বই পালন করে এবং দুটো দায়িত্বই পালন করতে পারে। বাট ইন আ কান্ট্রি লাইক সাউথ আফ্রিকা, এটা আমাদের মতো কান্ট্রিতে অর্থাৎ সাউথ আফ্রিকার মতো কান্ট্রিতে ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল ফর এ ম্যান, একটা মানুষের পক্ষে এটা অলমোস্ট প্রায় ইম্পসিবল ছিল, অফ মাই বার্থ অ্যান্ড কালার, আমার মতো যারা মানুষ, যারা আফ্রিকান কমিউনিটিতে, আফ্রিকান মা বাবার সন্তান এবং আমাদের কালার হচ্ছে কালো, টু ফুলফিল বোথ দোজ অব্লিগেশনস, আমাদের পক্ষে এরকম দুটো দায়িত্বই পালন করা প্রায় অসম্ভব ছিল। In South Africa, a man of color who attempted to live as a human being, সাউথ আফ্রিকায় একজন কালার্ড ম্যান, একজন কালো মানুষ, যে হয়তো চাইছে একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবন নির্বাহ করতে, ওয়াজ পানিশড, তাকে পানিশ করা হতো, শাস্তি দেওয়া হতো, অ্যান্ড আইসোলেটেড, এবং তাকে আলাদা করে দেওয়া হতো। ইন সাউথ আফ্রিকায় এ ম্যান, একটা মানুষ, হু ট্রাই টু ফুলফিল হিজ ডিউটি, যে হয়তো তার ডিউটি পূরণ করার চেষ্টা করেছে, টু হিজ পিপল, তার সমাজের প্রতি তার ডিউটি, ওয়াজ ইনেভিটেবলি রিপড ফ্রম হিজ ফ্যামিলি, তাকে তার ফ্যামিলি থেকে রিপ করে নেওয়া হতো, অর্থাৎ ছিনিয়ে নেওয়া হতো, আলাদা করে দেওয়া হতো। অ্যান্ড হিজ হোম, এবং তার বাড়ি এবং তার ফ্যামিলি সম্পর্কে তাকে তাদের আলাদা করে দেওয়া হতো। অ্যান্ড ওয়াজ ফোর্স টু লিভ আ লাইফ অ্যাপার্ট, এবং দূরে কোনো এক জায়গায় জীবন নির্বাহ করতে বাধ্য করা হতো। এ টুইলাইট এক্সিস্টেন্স অফ সিক্রেসি অ্যান্ড রেবেলিয়ান, এবং এটা হচ্ছে একটা সিক্রেসি, গোপন রাখা, এবং রেবেলিয়ান মানে যুদ্ধ করার মধ্যে একটা টুইলাইট এক্সিস্টেন্স। টুইলাইট হচ্ছে এমন একটা সময় যেটা হচ্ছে একদম সন্ধে নামার একটু আগের সময়, যে সময় হালকা আলো থাকে, হালকা অন্ধকার থাকে, মানে এর মধ্যে পুরো আলো না পুরো অন্ধকারও নয়, একটা মাঝামাঝি স্থান, এটাকে বলা হয় টুইলাইট। তো এই এক্সিস্টেন্সটাকে বলা হচ্ছে টুইলাইট এক্সিস্টেন্স, কারণ একটা মানুষ যে সমাজের জন্য কিছু করতে যাবে, তাকে সেই সময়ের সোসাইটি তাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতো সমাজের থেকে। আর সে যদি ফ্যামিলির রেসপন্সিবিলিটি পালন করতে চায়, তাহলে তাকে সমাজের জন্য সে কিছু করতে পারতো না। মানে এটা হওয়ার জো ছিল না যে আমি আমার আমার সোসাইটির জন্যও কিছু করব, আমি আমার পিপলের জন্যও কিছু করব, এবং আমি আমার ফ্যামিলির জন্যও কিছু করব, দুটো সাইমultaneously চালিয়ে যাব, এটা সম্ভব ছিল না। তো যে এই এক্সিস্টেন্সটাকে বলা হচ্ছে টুইলাইট এক্সিস্টেন্স, মানে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে বাঁচতে হতো, আমরা কোনো কাজটা খুলে মানে একদম প্রকাশ্যে করতে পারতাম না, এটাকে হচ্ছে টুইলাইট এক্সিস্টেন্স বলছে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। I found that I was prevented from fulfilling my obligations as a son, a brother, a father and a husband. একটু লাইন বাদ গেল। I did not in the beginning chose to place my people above my family. প্রথম দিকে আমি আমার ফ্যামিলির উপর কাউকেই রাখিনি, বাট ইন অ্যাটেম্পটিং টু সার্ভ মাই পিপল, কিন্তু আমার সমাজের মানুষজনের জন্য কিছু করতে চেয়ে আমি দেখলাম দ্যাট আই ওয়াজ প্রিভেন্টেড, আমাকে আটকানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, ফ্রম ফুলফিলিং মাই অব্লিগেশনস অ্যাজ এ সান, আমি দেখলাম যে আমাকে বাধা দেওয়া হচ্ছে একটা ছেলে হিসাবে, একজন ভাই হিসাবে, একজন বাবা হিসাবে এবং একজন হাজব্যান্ড হিসাবে আমার দায়িত্ব পালন করতে আমায় বাধা দেওয়া হচ্ছে। যেহেতু আমি সমাজের জন্য কিছু করতে গেছি, সেহেতু আমার এগেনস্টে অ্যাটাকস বেড়ে যায়, অপারেশন বেড়ে যায়। আই ওয়াজ নট বর্ন উইথ আ হাঙ্গার টু বি ফ্রি, আমি যখন জন্মেছিলাম আমি জানতাম না যে আমি ফ্রিডমের জন্য এত ক্ষুধার্ত থাকবো। আই ওয়াজ বর্ন ফ্রি, আমি যখন জন্মেছিলাম তখন আমি ফ্রি ছিলাম, ফ্রি ইন এভরি ওয়ে দ্যাট আই কুড নো, আমি সমস্তভাবেই আমি ফ্রি ছিলাম আমি যখন জন্মেছিলাম। ফ্রি টু রান ইন দ্য ফিল্ডস নিয়ার মাই মাদার্স হার্ট, আমি আমার মায়ের কুঁড়ে ঘরের পাশে যে ফিল্ড ছিল সেখানে আমি ফ্রিলি দৌড়ে বেড়াতাম। ফ্রি টু সুইম ইন দ্য ক্লিয়ার স্ট্রিম, পরিষ্কার জলে সাঁতার কাটতাম ফ্রিলি। অ্যান্ড র্যান থ্রু মাই ভিলেজ, এবং যখন খুশি যেখানে খুশি ভিলেজে দৌড়ে দৌড়ে চলে যেতাম গ্রামের যে কোনো জায়গায়। ফ্রি টু রোস্ট মিল ইজ আন্ডার দি স্টার্স, স্টারের নিচে মানে আকাশের নিচে
যেখানে সেখানে শুয়ে পড়ে মিলি আমি রোস্ট করে খেতাম। মিলি মানে যেগুলো নিয়ে আমরা এই বর্নভিটা, তারপর হচ্ছে মাইলো, তারপর হচ্ছে কমপ্ল্যান, এই যে জিনিসগুলো তৈরি হয় এগুলো মিলিস দিয়ে তৈরি হয়। তো আমি যেখানে খুশি শুয়ে পড়তে পারতাম আকাশের নিচে, মিলিস রোস্ট করে খেতে পারতাম, কেউ আমায় বাধা দিত না। অ্যান্ড রাইড দ্য ব্রড ব্যাগস অফ স্লো মুভিং বুলস, এবং যে বুলসগুলো ধীরে ধীরে চলতো, যে ষাঁড়গুলো ধীরে ধীরে চলতো, তাদের কখনো কখনো পিঠেও উঠে পড়তাম, তাদের সঙ্গে ঘুরে বেড়াতাম। মানে আই ওয়াজ অল ওয়ে, আমি কিন্তু ফ্রি ছিলাম। আমি যখন জন্মেছিলাম আমি কিন্তু ফ্রিডম এর কোনো অভাব অনুভব করিনি। as long as I obeyed my father and abided by the customs of my tribe, যতদিন পর্যন্ত আমি আমার বাবার কথা মেনে চলেছি এবং আমাদের যে ট্রাইব, যে গোষ্ঠী, তার নিয়মগুলো মেনে চলেছি, আই ওয়াজ নট ট্রাবলড বাই দি লজ অফ ম্যান অর গড, আমায় মানুষের কোনো নিয়ম বা ভগবানের রোষের সম্মুখীন হতে হয়নি। ইট ওয়াজ অনলি ওয়েন আই বিগ্যান টু লার্ন, যখন আমি শুরু করি শিখতে, দ্যাট মাই বয়হুড ফ্রিডম ওয়াজ অ্যান ইলিউশন, ছোটোবেলায় আমি যে ফ্রিডমটা অনুভব করেছিলাম সেটা জাস্ট একটা ইলিউশন ছিল, একটা কল্পনা ছিল। ওয়েন আই ডিসকভার্ড, যখন আমি এটা আবিষ্কার করি অ্যাজ আ ইয়াং ম্যান, একজন যুবক মানুষ হিসাবে, দ্যাট মাই ফ্রিডম, যে আমার স্বাধীনতা হ্যাড অলরেডি বিন টেকেন ফ্রম মি, আমার জন্মের আগে থেকেই আমার কাছ থেকে অলরেডি কেড়ে নেওয়া হয়েছে, দ্যাট আই বিগ্যান টু হাঙ্গার ফর ইট, যে আমি এর জন্য ক্ষুধার্ত হব, স্বাধীনতার জন্য ক্ষুধার্ত হব। এখানে নেলসন ম্যান্ডেলা বলছেন যে আমি ছোটোবেলায় যখন জন্মেছিলাম আমি এরকম যেখানে সেখানে ঘুরে বেড়াতাম, দৌড়ে বেড়াতাম, চা খুশি খেতাম। তো এই জিনিসটা আমার মধ্যে ছিল, আমি কেউ জানতামই না যে আমি ফ্রি নই, আমি তো সব রকম ফ্রিডম পেয়েছি। এইবারে যত দিন যায় আমি অনুভব করি যে না, ওই যে ছোটোবেলার যে ফ্রিডম ওটা অ্যাকচুয়াল ফ্রিডম নয়। অ্যাকচুয়াল ফ্রিডম কি, কোনো কিছু আমি আমার প্রফেশন নিজে চুজ করব। আমি 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 ইচ্ছা করলে পলিটিক্সে জয়েন করব, আমি ইচ্ছা না করলে পলিটিক্সে জয়েন করব না। আমি আমার কমিউনিটির জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা হলে, আমি আমার সমাজের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা হলে আমি করব, কেউ আমায় বাধা দেবে না। আমি একটা লাইফ লিড করব যেটা হোয়াইট পিপলরা লিড করে, তারা যেভাবে জীবনযাপন করে আমি সেইভাবে জীবনযাপন করব। আমি সেই রকম রেসপেক্ট চাইবো যেরকমটা হোয়াইট পিপলরা পায়। অর্থাৎ এই হচ্ছে আসল ফ্রিডম। তো ম্যান্ডেলা বলছেন আমি যত বড় হতে থাকলাম আমি দেখলাম যে আমার যে ছোটোবেলার ফ্রিডম বলে যেগুলো জেনে এসেছি ওগুলো অরিজিনাল ফ্রিডম ছিল না। অরিজিনাল যে ফ্রিডমগুলো সেগুলোই আমাকে দেওয়া হয়নি, কারণ আমি একজন কালো মানুষ ছিলাম এবং আমি ফ্রিডমের জন্য আমি এখন হাংরি হচ্ছি। অ্যাট ফার্স্ট অ্যাজ এ স্টুডেন্ট আই ওয়ান্টেড ফ্রিডম অনলি ফর মাইসেলফ। প্রথম যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি নিজের ফ্রিডমটা চাইতাম, মানে যে আমার নিজের ফ্রিডম থাকলেই যথেষ্ট। দি ট্রানজিটারি ফ্রিডমস অফ বিং এবল টু স্টে আউট অ্যাট নাইট, যেরকম ট্রানজিটারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, যেটা খুব বেশিক্ষণ এটা পার্মানেন্ট নয়, ঠিক আছে। তো এরকম নন পার্মানেন্ট যে ফ্রিডমগুলো, ছোটোখাটো ফ্রিডম, যেরকম যখন খুশি রাত্রিবেলা বাড়ির বাইরে থাকা, রিড হোয়াট আই প্লিজ, যেরকমটা আমি চাইবো সেরকমটা আমি যেন পড়তে পারি, অ্যান্ড গো ওয়্যার আই চুজ, এবং যেখানে খুশি আমি যেতে পারি। লেটার অ্যাজ এ ইয়াং ম্যান, যখন আমি একজন ইয়াং ম্যান হয়ে গেলাম ইন জোহানেসবার্গ একটা শহরের নাম, আই ইয়ার্ন ফর দ্য বেসিক অ্যান্ড অনারেবল ফ্রিডমস অফ অ্যাচিভিং মাই পোটেনশিয়াল। আমি ইয়ার্ন করলাম, আমি চাইলাম সেই বেসিক এবং অনারেবল ফ্রিডম, একদম মৌলিক, বেসিক মানে হচ্ছে একদম মৌলিক, মানে একদম ছোটো এবং অনারেবল এবং ডিগনিফাইড এবং সম্মানীয় যে ফ্রিডমগুলো, যেরকম অ্যাচিভ মাই পোটেনশিয়াল, আমার নিজের মধ্যে যে সম্ভাবনা আছে সেটাকে সম্পূর্ণ বিকাশ করার জন্য। অফ আর্নিং মাই কিপ, যেমন আমি আমার নিজের আর্নিং নিজে করব, নিজের যেরকম খুশি প্রফেশনের কথা বললাম। ফর ম্যারিং, আমি আমার নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করতে পারবো এবং আমি আমার নিজের মতো একটা ফ্যামিলি পাবো। দি ফ্রিডম নট টু বি অবস্ট্রাক্টেড ইন আ লফুল লাইফ, যেরকমটা একটা লফুল লাইফে হয়ে থাকে যে কেউ আমাকে অবস্ট্রাক্ট করবে না, আমি আমার লাইফটা লিড করবো, আমি আমার ওন ওয়েতে লিড করবো। আমি এই জিনিসটা আমি যখন মানে ম্যান্ডেলা বলছেন আমি যখন ছোটো ছিলাম তখন আমি যে ওই টাইনি মাইল্ড কাইন্ড অফ যে ফ্রিডমগুলো আমরা চাই সেগুলোর জন্যেই
আমি ছোটাছুটি করে বেড়াতাম, যেরকম এই বাড়ির বাইরে থাকবো, দেরি করে বাড়ি ফিরবো, এইগুলো এবং হাস্যকর যে ফ্রিডমগুলো। কিন্তু আমি যখন ম্যাচিওর হতে থাকলাম, যখন আমি ম্যাচিওর লেভেলে পৌঁছালাম, তখন আমি ফ্রিডম চাইলাম, কিন্তু আমার ফ্রিডমের প্রকারভেদটা পাল্টে গিয়েছিল। এবার আমি যে ফ্রিডমগুলো চাইছি সেগুলো হচ্ছে আমি আমার লাইফ নিজের ওন ওয়েতে লিড করব, আমি আমার নিজের প্রফেশন নিজে চুজ করব, আমি আমার ইচ্ছা যখন হবে তখন বিয়ে করব, যাকে ইচ্ছা হবে তাকে বিয়ে করবো, এইগুলোই হচ্ছে ফ্রিডম। আমি আমার ওন ওয়েতে লাইফটাকে লিড করব। কিন্তু দেখলাম এটা সাধারণত একটা লফুল কান্ট্রিতে এগুলো সবার মধ্যে এই অধিকারগুলো থাকে, এগুলো খুব বেসিক অধিকার, এই বেসিক অধিকারগুলো সব লফুল কান্ট্রিতেই থাকে। কিন্তু আমি যত বড় হতে থাকলাম তত দেখলাম যে এই অধিকারগুলো আমাদের নেই। বাট ওয়েন আই স্লোলি স দ্যাট নট অনলি ওয়াজ আই নট ফ্রি, বাট মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার নট ফ্রি। কিন্তু ধীরে ধীরে আমি দেখলাম শুধুমাত্র আমিই নয়, আমার ভাইয়েরা বোনেরা কেউই ফ্রি নয়। I saw that it was not just my freedom that was curtailed. আমি দেখলাম যে শুধুমাত্র আমার ফ্রিডমই যে কার্টেল করে দেওয়া, কার্টেল মানে হচ্ছে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল, তা নয়, বাট দি ফ্রিডম অফ এভরিওয়ান হু লুকড লাইক আই ডিড। কিন্তু আমার মতো দেখতে যারা আছে তার সকলের ফ্রিডম, আমার মতো দেখতে মানে কালো মানুষ যারা আছে তাদের সকলেরই ফ্রিডম কিন্তু এরকম চাপা দিয়ে দেওয়া হয়েছিল। দ্যাট ইজ ওয়েন আই জয়েন দি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ঠিক এই সময় আমি ডিসাইড করি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করার। অ্যান্ড দ্যাট ইজ ওয়েন দি হাঙ্গার অফ মাই ওন ফ্রিডম বিকেম দি গ্রেটার হাঙ্গার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল। এবং সেই দিন থেকে আমার নিজের খিদে আমার সকল মানুষের খিদে হয়ে যায়। ইট ওয়াজ দিস ডেসায়ার ফর দি ফ্রিডম অফ মাই পিপল টু লিভ দেয়ার লাইভস উইথ ডিগনিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট দ্যাট অ্যানিমেটেড মাই লাইফ। এটা ছিল সেই ডেজায়ার, সেই ইচ্ছা অফ ফ্রিডম, স্বাধীনতার, অফ মাই পিপল, আমার দেশের মানুষের, টু লিভ দেয়ার লাইফস উইথ ডিগনিটি। তারা চাইতো, আমার দেশের মানুষেরা চাইতো সম্মানের সঙ্গে তাদের লাইফ লিড করতে, অ্যান্ড সেলফ রেসপেক্ট এবং সেলফ রেসপেক্টের সঙ্গে, দ্যাট অ্যানিমেটেড মাই লাইফ, যেটা আমার জীবনকে অ্যানিমেট করে, আমার জীবনকে সেইভাবে গড়ে তোলে। দ্যাট ট্রান্সফর্মড আ ফ্রাইটেন্ড ইয়াং ম্যান ইন্টু আ বোল্ড ওয়ান। আমি ছিলাম একসময় ভীত একজন মানুষ, আমাকে ট্রান্সফর্ম করে দেয়, আমাকে পরিবর্তিত করে একটা বোল্ড ওয়ান, সাহসী মানুষ করে দেয়। দ্যাট ড্রোভ এ ল অ্যাবাইডিং অ্যাটর্নি টু বিকাম আ ক্রিমিনাল। আমি ছিলাম একজন আইন মেনে চলা অ্যাটর্নি, কিন্তু আমি পরবর্তীকালে একজন ক্রিমিনাল হয়ে যাই আইনের চোখে, কারণ আমি ফ্রিডম চেয়েছিলাম, আমি ফ্রিডম মুভমেন্ট করেছিলাম। দ্যাট টার্নড এ ফ্যামিলি লাভিং হাজব্যান্ড ইন্টু আ ম্যান উইদাউট আ হোম। আমাকে একজন সংসারপ্রেমী মানুষ থেকে আমাকে পরিবর্তিত করে দেওয়া হয় এ ম্যান উইদাউট এ হোম। আমাকে একজন মানুষ করে দেওয়া হয় যার নিজের কোনো বাড়িঘর নেই। দ্যাট ফোর্সড এ লাইফ লাভিং ম্যান টু লিভ লাইক আ মঙ্ক। যেটা আমার মতো একজন যে নিজের লাইফকে খুব ভালোবাসে তাকে পরিবর্তিত করেছিল একজন মঙ্কে, একজন সাধু সন্ন্যাসীতে। I am no more virtuous or self-sacrificing than the next man. আমি আমার পাশে বসে থাকা ওই মানুষটার থেকে কোনো কম ভার্চুয়াস নই, কোনো কম একনিষ্ঠ নই অথবা সেলফ স্যাক্রিফাইসিং নই। বাট আই ফাউন্ড দ্যাট আই কুড নট ইভেন এনজয় দি পোর অ্যান্ড লিমিটেড ফ্রিডমস আই ওয়াজ অ্যালাউড when I knew my people were not free. কিন্তু আমাকে যে ফ্রিডমগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমি উপভোগ করতে পারিনি, তার কারণ আমি জেনেছি যে আমার দেশের অন্য মানুষেরা সেই ফ্রিডম নয়। মানে ম্যান্ডেলা নিজে একজন অ্যাটর্নি ছিলেন, সেই কারণে অন্যান্য ব্ল্যাক পিপলদের তুলনায় তাকে একটু বেশি প্রিভিলেজ দেওয়া হতো। সেই ক্ষেত্রে তিনি বলছেন আমাকে একটু বেশি ফ্রিডম দেওয়া হতো, কিন্তু আমি আমার ফ্রিডমটাকে উপভোগ করতে পারতাম না, কারণ আমি জানি আমার মতো অনেক কালো চামড়ার মানুষ কোনো ফ্রিডমই পাচ্ছে না, সেহেতু আমি আমার ফ্রিডমটাও খুব বেশি উপভোগ করতে পারিনি। ফ্রিডম ইজ ইনভিজিবল। ফ্রিডমকে দেখা যায় না। চেঞ্জ অন এনি ওয়ান অফ মাই পিপল বাই দি চেঞ্জ অন অল অফ দেম।
মানুষ, আমার যে কোনো মানুষের গায়ে পায়ে যদি বেড়ি চেন পরানো থাকে তাহলে এই চেনটা সকলের পায়েই চেন। দি চেনস অন অল মাই পিপল ওয়ার দি চেনস অন মি, এবং আমার সকল মানুষের প্রতি, আমার দেশের সকল মানুষের পা যদি চেনে বাঁধা থাকে তার মানে সেই চেনটা আমার পায়েও বাঁধা আছে। ম্যান্ডেলা বলছেন যে আমি নিজেকে আলাদা করে রাখতে পারতাম না, কারণ আমি যদিও বা ফ্রি, কিন্তু আমার সমাজের মানুষগুলো ফ্রি নয়, আর আমার সমাজের মানুষগুলো ফ্রি নয় বলে মানে হচ্ছে আমার পায়েও যেন চেন পরানো রয়েছে। I knew that the oppressor must be liberated just as surely as the oppressed. আমি এটা জানতাম যে অপ্রেসার এবং অপ্রেস, যে শোষণ করছে এবং যে শোষিত হচ্ছে, দুজনেরই লিবারেটেড করা উচিত, দুজনকেই সমান অধিকার দেওয়া উচিত, দুজনেরই সমান অধিকার রয়েছে। A man who takes away another man's freedom is a prisoner of hatred. একটা মানুষ যে অন্য মানুষের ফ্রিডম নিয়ে নেয় সেও একজন প্রিজনার, সে প্রিজনার অফ হেট্রেড, সে ঘৃণার প্রিজনার, সে একটা মানুষ আরেকটা মানুষকে প্রিজনে পাঠিয়ে দিচ্ছে। তো সে যে মানুষটা জেলে প্রিজনে যাচ্ছে সে তো প্রিজনার, কিন্তু যে মানুষটা তাকে প্রিজনে পাঠালো আউট অফ হেট্রেড, ঘৃণার বশবর্তী হয়ে, সেই মানুষটাও কিন্তু নিজেও একজন প্রিজনার। কিসের প্রিজনার? না, হেট্রেডের প্রিজনার। তার মনকে হেট্রেড, ঘৃণা প্রিজেন্ট করে রেখেছে। হি ইজ লকড বিহাইন্ড দি বার্স অফ প্রেজুডিস অ্যান্ড ন্যারো মাইন্ডনেস। সেই মানুষটা কিন্তু প্রেজুডিস এবং সংকীর্ণ মানসিকতার জালে আবদ্ধ। প্রেজুডিস মানে কোনো কারণ ছাড়াই একজন মানুষকে ঘৃণা করা, এক্ষেত্রে ঘৃণার কথা বলা হচ্ছে। I am not truly free if I am taking away someone else's freedom. আমি সত্যিকারের ফ্রি নিজেকে বলতে পারি না যদি আমি অন্য আরেকজনের ফ্রিডম কেড়ে নিই। জাস্ট অ্যাজ শিওরলি অ্যাজ আই এম নট ফ্রি when my freedom is taken from me. যেরকমটা আমি নিজেকে ফ্রি বলতে পারি না যদি আমার থেকে আমার ফ্রিডমকে কেড়ে নেওয়া হয়। দি অপ্রেসড অ্যান্ড দি অপ্রেসার অ্যালাইক, বোথ অপ্রেসড এবং অপ্রেসার দুজনেই আর রবড অফ দেয়ার হিউম্যানিটি। তাদের দুজনের কাছ থেকেই তাদের হিউম্যানিটি, তাদের মানবিকতাটাকে কেড়ে নেওয়া হয়েছে। মানে এখানে বলছেন যে আমরা শুধু এটা ভাবলে ভুল হবে যে মানুষটার উপর শোষণ হচ্ছে, যে মানুষের উপর অত্যাচার হচ্ছে, একমাত্র সেই যে প্রিজনার তা নয়, যে শোষণ করছে সে নিজেও প্রিজনার, সে নিজেও ভালো থাকতে পারবে না কখনো লাইফে, কারণ তার মনের ভিতরে সবসময় হেট্রেড রয়েছে। অলওয়েজ সে অন্য মানুষকে হেট্রেড করতে শিখেছে, সে লাইফটাকে এনজয় করবে কী করে? তার সবসময় কালো মানুষ দেখলেই মনে হয় যে এই মানুষটা বোধহয় আমার কোনো ক্ষতি করবে, অর্থাৎ এর ক্ষতি আমি করব, এরকম মানসিকতা নিয়ে তারা চলছে। তারাও কিন্তু প্রিজনার, তারাও কিন্তু ঘৃণার প্রিজনার। দে আর ইমপ্রিজেন্ড বাই হেট্রেড। সেই কারণে তারা নিজেদের লাইফটাকেও ভালো করে এনজয় করতে পারে না। তারা নিজেদের লাইফটাকে ভালো করে এনজয় করতে পারে না, বিং স্কেপটিক অ্যাবাউট দি ব্ল্যাক পিপল অর অ্যাকর্ডিং টু দেয়ার রেশিয়াল ডিসক্রিমিনেশন, এবং তারা নিজেরাও মানে ভালো থাকতে পারছে না, এবং তারা যাদের এগেনস্টে অপারেশনগুলো করছে তারা তো ভালো থাকছেই না। অর্থাৎ এই হেট্রেড জিনিসটা বোথ দি অপ্রেসার অ্যান্ড দি অপ্রেসড দুজনকেই সমানভাবে ক্ষতিগ্রস্ত করে। তো এইখানে হলো চ্যাপ্টারটা শেষ। আশা করি বুঝতে কোনো প্রবলেম আর থাকবে না।